যুক্তরাষ্ট্রের সহায়তায় সিরিয়া ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সুইদা প্রদেশের দ্রুজ সংখ্যালঘু ও বেদুইন গোষ্ঠীর মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সহিংসতার পরিপ্রেক্ষিতে এই যুদ্ধবিরতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়ার জন্য বিশেষ দূত টম ব্যারাক এক্স মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সিরিয়ার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি আহমেদ আল-শারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সহায়তায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। এই চুক্তি তুরস্ক, জর্ডান সহ অন্যান্য প্রতিবেশী দেশের সমর্থন লাভ করেছে। 13 জুলাই তারিখে সুইদা প্রদেশের দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রাথমিকভাবে একজন দ্রুজ ব্যবসায়ীকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে এই সংঘাত দ্রুত ব্যাপক রূপ নেয়। সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী 5 দিনের সংঘাতে অন্তত 321 জন মারা যায় এবং 436 জনের বেশি আহত হয়, যার মধ্যে 6 জন শিশু ও 9 জন নারী রয়েছে। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের হিসাব অনুযায়ী মৃত্যুর সংখ্যা আরও ভয়াবহ, প্রায় 718 জন। এই পরিসংখ্যানের মধ্যে 146 জন দ্রুজ যোদ্ধা, 245 জন বেসামরিক নাগরিক, 287 জন সরকারি সৈনিক এবং 18 জন বেদুইন যোদ্ধা অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হল 165 জনকে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীরা বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। দ্রুজ সংখ্যালঘুদের সুরক্ষার দোহাই দিয়ে ইসরায়েল জুলাই 16 তারিখে সিরিয়ায় ব্যাপক বিমান হামলা চালায়। এই হামলায় দামেস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবন সহ 160টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। রাজধানীতেই কমপক্ষে 3 জন নিহত ও 34 জন আহত হয়। ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের এই একতরফা সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। ইইউ এর মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেন, আমরা ইসরায়েল ও অন্যান্য বিদেশি শক্তিগুলোর কাছে সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের দাবি জানাচ্ছি। জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সের তথ্য অনুযায়ী সংঘাতের কারণে প্রায় 2000 পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এই পরিবারগুলো বর্তমানে অঞ্চলের 12টি যৌথ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। দারা প্রদেশে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে 1000টি পরিবার ছাড়িয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টেফানি ট্রেম্বলে জানিয়েছেন যে অনেক পরিবার ধ্বংস, লুটপাট বা জোরপূর্বক বাস্তুচ্যুতির কারণে নিজ বাড়িতে ফিরতে পারছে না। স্বাস্থ্যসেবা ব্যবস্থাও চরম চাপের মুখে পড়েছে। বেশিরভাগ হাসপাতাল বিদ্যুৎ ছাড়াই কাজ করছে এবং চিকিৎসা সামগ্রীর তীব্র ঘাটতি রয়েছে। নতুন যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সিরিয়ার সরকারি নিরাপত্তা ও সামরিক প্রতিষ্ঠানগুলো সুইদা প্রদেশের সকল অংশে পুনরায় প্রবেশের অনুমতি পাবে। চুক্তিতে স্থানীয় সকল গ্রুপের বিলুপ্তি, ভারী অস্ত্রের হস্তান্তর এবং প্রাক্তন যোদ্ধাদের জাতীয় নিরাপত্তা কাঠামোতে একীভূত করার বিধান রয়েছে। দ্রুজ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতৃত্ব যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে এবং বিজ্ঞতা ও যুক্তির দিকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। সিরিয়ার রাষ্ট্রপতি আল-শারা ঘোষণা করেছেন যে এই যুদ্ধবিরতি সিরিয়ার রক্তরক্ষা, সিরিয়ার ভূখণ্ডের একতা ও জনগণের নিরাপত্তা রক্ষার জন্য প্রণীত। দ্রুজ সম্প্রদায় একটি আরব ধর্মীয় সংখ্যালঘু, যার প্রায় 10 লাখ সদস্য সিরিয়া, লেবানন, ইসরায়েল ও জর্ডানে বসবাস করে। তাদের ধর্ম শিয়া ইসলামের একটি শাখা থেকে উদ্ভূত, কিন্তু স্বতন্ত্র পরিচয় ও বিশ্বাস রয়েছে। সিরিয়ায় প্রায় অর্ধেক দ্রুজ জনগোষ্ঠী বাস করে, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 3%। যুদ্ধবিরতি স্বাক্ষরিত হলেও রাতের বেলায় পুনরায় সংঘাতের খবর পাওয়া গেছে, যা চুক্তির স্থায়িত্ব নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে। সিরিয়ার এই নাজুক পরিস্থিতি দেশটির দীর্ঘ গৃহযুদ্ধের পর একটি অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ পুনর্গঠন প্রক্রিয়ার জটিলতাকে তুলে ধরে। আগামী দিনগুলোই এই যুদ্ধবিরতি কতটা টিকবে এবং সিরিয়ার রাজনৈতিক স্থিতিশীলতায় কী প্রভাব ফেলবে তা দেখার বিষয়। বিশেষজ্ঞরা মনে করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত সহায়তা ও তদারকি ছাড়া এই ধরনের চুক্তি দীর্ঘস্থায়ী হওয়া কঠিন।
যুদ্ধবিরতি নাকচ করেই নতুন আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। গাজার মধ্যাঞ্চলের দেইর এল বালাহে বিমান থেকে ছড়ানো লিফলেটের মাধ্যমে ফিলিস্তিনিদের তাৎক্ষণিক এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিচাই আবজাই জানিয়েছেন, স্থায়ী বাসিন্দাদের পাশাপাশি তাঁবুতে অবস্থানরত বাসিন্দাদেরও অবিলম্বে এলাকা ছেড়ে আল মাওয়াশি এলাকায় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েল আল মাওয়াশি অঞ্চলকে নিরাপদ এলাকা হিসেবে চিহ্নিত করলেও ওই এলাকায় বারবার হামলা চালানো হয়েছে। বিবিসি ভেরিফাই এর বিশ্লেষণে দেখা গেছে, গত মে মাস থেকে এই তথাকথিত মানবিক এলাকায় 97 বার হামলা হয়েছে, যাতে কমপক্ষে 550 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমানে গাজার 85% এলাকা ইসরায়েলি সামরিক আদেশ বা সামরিকীকৃত অঞ্চলের অধীনে রয়েছে। মার্চ মাসে যুদ্ধবিরতি ভাঙার পর থেকে ইসরায়েল 55টি বাস্তুচ্যুতির আদেশ জারি করেছে, যা গাজার 81%। জাতিসংঘের মানবিক বিষয়ক দপ্তর জানিয়েছে, মার্চের পর থেকে প্রায় 8 লাখ মানুষ পুনরায় বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলের 11 সপ্তাহের সম্পূর্ণ অবরোধের পর বর্তমানে গাজার 2.1 মিলিয়ন মানুষের মধ্যে প্রায় 5 লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, গত 4 মাসে কোনো আশ্রয় সহায়তা গাজায় প্রবেশ করেনি। বিভিন্ন সংস্থার জরিপে দেখা গেছে 97% স্থানে বাস্তুচ্যুত মানুষ খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে। গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংসের পথে। জ্বালানি সংকটের কারণে ডায়ালাইসিস সেবা বন্ধ হয়ে গেছে এবং নিবিড় চিকিৎসা সেবা দিনে মাত্র কয়েক ঘন্টার জন্য সীমিত। 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির হার মার্চ মাসের পর 3 গুণ বেড়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর এই বাধ্যতামূলক বাস্তুচ্যুতিকে 4th জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন এবং মানবতাবিরোধী অপরাধ বলে অভিহিত করেছে। ডক্টরস উইদাউট বর্ডার সংস্থা এটিকে মনোবৈজ্ঞানিক ও শারীরিক যুদ্ধ এবং ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলকরণ অভিযানের অংশ বলে বর্ণনা করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ 6 লাখ ফিলিস্তিনিকে রাফায় স্থানান্তরের পরিকল্পনা ঘোষণা করেছেন, যা বিশ্লেষকরা কনসেন্ট্রেশন ক্যাম্প বলে অভিহিত করেছেন। এই পরিকল্পনার উদ্দেশ্য হল সমগ্র গাজার জনসংখ্যাকে এই সীমিত এলাকায় কেন্দ্রীভূত করা এবং পরবর্তীতে তাদের স্বেচ্ছায় অন্য দেশে অভিবাসনে উৎসাহিত করা। আন্তর্জাতিক ফৌজদারি আদালত নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াফ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলমান রয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায়ের কাছে তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা নিরাপদে পৌঁছানোর দাবি জানানো হচ্ছে। গাজার জনগণের জন্য এটি একটি অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে, যার সমাধান শুধু রাজনৈতিক নিষ্পত্তির মধ্য দিয়েই সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। আশঙ্কা দীর্ঘদিনের, তবে এবারের প্রস্তুতি নজিরবিহীন। তাইওয়ান তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক ও বেসামরিক মহড়া শুরু করেছে, যার নাম হানকুয়াং। এই মহড়ায় অংশ নিচ্ছেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, রিজার্ভ ফোর্স এবং সাধারণ জনগণ। পুরো দেশের মানুষ যেন যুদ্ধ পরিস্থিতির জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকে, সেটিই এই মহড়ার মূল লক্ষ্য। মহড়াটি শুরু হয় 8 জুলাই থেকে। তার মাত্র একদিন আগেই চীন জানিয়েছিল তাইওয়ানের সঙ্গে একত্রীকরণ অনিবার্য। এই হুমকির পরপরই শুরু হয় হানকুয়াং। 10 দিনব্যাপী এই মহড়ার মাধ্যমে তাইওয়ান তার প্রতিরক্ষা কৌশল ও নেতৃত্ব বিকেন্দ্রীকরণ কৌশল অনুশীলন করছে। শুরুতেই মহড়ার উদ্দেশ্য ছিল তাইওয়ানের কমান্ড ও যোগাযোগ ব্যবস্থার উপর সম্ভাব্য সাইবার হামলার প্রতিরোধ নিয়ে। সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামলার মুখে পড়লে কিভাবে একাধিক স্তরে নেতৃত্ব ও যুদ্ধ পরিচালনা অব্যাহত রাখা যায়, তা এবারই প্রথম একাধিক স্তরে বাস্তবভাবে অনুশীলন করা হচ্ছে। মহড়ার অংশ হিসেবে 22,000 রিজার্ভ সেনা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। এর মধ্যে তাইওয়ান শহরের একটি স্কুলে প্রায় 300 জন রিজার্ভ সেনাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোর আশপাশে চীনা আগ্রাসন ঠেকাতে চলছে জাহাজ প্রতিরোধ অনুশীলন, পাশাপাশি চলছে উপকূল এলাকায় চীনা সৈন্য নামার সম্ভাব্য পরিস্থিতি অনুকরণ করে প্রতিরক্ষার অনুশীলন।
এবারের হানপোয়াং মহড়ায় নতুন অস্ত্রও যুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম হিমার্স এবং তাইওয়ানের নিজস্ব স্কাই সোর্ড ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে যুদ্ধ অনুশীলনে। পাশাপাশি আকাশে নজরদারি ড্রোন, রাডার এবং উপগ্রহ চিত্র ব্যবহার করে সম্ভাব্য আগ্রাসনের বাস্তব অনুকরণ তৈরি করা হয়েছে। তবে শুধু সামরিক নয়, বেসামরিক ক্ষেত্রেও এবার অনুশীলন হচ্ছে নজিরবিহীনভাবে। রাজধানী তাইপেই সহ বিভিন্ন শহরে প্রতিদিন নির্ধারিত সময় বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। নাগরিকদের ঘরের মধ্যে আশ্রয় নিতে বলা হয়। রাস্তায় চলন্ত গাড়িও থামিয়ে দেওয়া হয়। কেউ নির্দেশ না মানলে জরিমানাও করা হচ্ছে। মহড়ায় অংশ নিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই নিজেও। পাশাপাশি উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ডে ফ্যাক্টো রাষ্ট্রদূত রেমন্ড গ্রিন। এতে বার্তা দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্র এখনও তাইওয়ানের পাশে আছে এবং ভবিষ্যতে হামলা হলে একা থাকবে না তাইওয়ান। তাইপেই শহরে স্কুল, মন্দির, সাবওয়ে স্টেশন ও রাস্তাঘাটে অনুশীলন হয়েছে জরুরি অবস্থায় জনগণকে দ্রুত সরিয়ে নেয়ার। করা হয়েছে কৃত্রিম গণহত্যা পরিস্থিতির চর্চা। আহতদের উদ্ধারে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা একযোগে কাজ করে। চলছে রিলিফ সেন্টার স্থাপন, খাদ্য বিতরণ, চিকিৎসা সেবা, সবই যুদ্ধ পরিস্থিতির মতো করে। তবে জনগণের মধ্যে এই মহড়া নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটি বাস্তব প্রস্তুতি, কেউ বলছেন অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। তাইওয়ানের সরকার ঘনিষ্ঠ একটি গবেষণা প্রতিষ্ঠান INDSR এর এক জরিপে দেখা গেছে 60% নাগরিক মনে করেন চীন আগামী 5 বছরে কোনো হামলা চালাবে না। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই মহড়াকে আখ্যা দেওয়া হয়েছে রাজনৈতিক নাটক। চীনের মুখপাত্র জিয়াং বিং বলেন, এই মহড়া শুধুই একটি ভাওতা, যার উদ্দেশ্য দেশীয় রাজনীতিতে সমর্থন আদায়। তবে তাইওয়ান বলছে ভিন্ন কথা। তারা মনে করে 2027 সালের মধ্যে চীন তাইওয়ানে হামলার মতো সামরিক সক্ষমতা গড়ে তুলতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্লেষকরাও বলছেন শি জিনপিং হয়তো তার তৃতীয় মেয়াদে চূড়ান্ত পদক্ষেপ নিতে পারেন। তাইওয়ানের কাছে এই মহড়া শুধু প্রতিরক্ষা নয়, এক ধরনের বার্তাও। ঘরে বাইরে সামরিক ও বেসামরিক সব দিক থেকেই তাইওয়ান প্রস্তুত যুদ্ধের জন্য নয়, বরং শান্তিকে রক্ষা করার জন্য। ইরানে একের পর এক ঘটে যাওয়া ভূমিকম্পকে পারমাণবিক কার্যক্রম বা ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র হিসেবে দেখছেন অনেকেই। 5.4 মাত্রার একটি ভূমিকম্পের পর এই সন্দেহ আর আলোচনার পালে নতুন করে হাওয়া লেগেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর অনেকেই সন্দিহান ইরানের নাতানজ, ফোর্দো ও ইস্পাহান কি আসলেই ধসে পড়েছে নাকি অক্ষত। যদিও এ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। তবে ইরানে ঘটে যাওয়া সকল ভূমিকম্প সম্পূর্ণ প্রাকৃতিক তা প্রমাণ করেছেন বিজ্ঞানীরা। ভূমিকম্পের বৈজ্ঞানিক বিশ্লেষণে কোনো কৃত্রিম বিস্ফোরণের চিহ্ন পাওয়া যায়নি। বিজ্ঞানীরা একাধিক উপায়ে এই প্রমাণ সংগ্রহ করেছেন। ভূমিকম্পের গভীরতাও গুরুত্বপূর্ণ প্রমাণ। ইরানের ভূমিকম্পগুলো ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরতায় ঘটেছে। পারমাণবিক পরীক্ষা সাধারণত ভূপৃষ্ঠে বা খুবই অগভীর স্থানে করা হয়। এই গভীরতার পার্থক্য প্রাকৃতিক ভূতাত্ত্বিক কার্যকলাপের স্পষ্ট ইঙ্গিত দেয়। এই ভূমিকম্প প্রায় 48 লক্ষ মানুষকে প্রভাবিত করেছে। প্রায় 1,18,800 মানুষ তুলনামূলক শক্তিশালী কম্পন অনুভব করেছেন এবং সামান্য ক্ষতির মুখোমুখি হয়েছেন, কিন্তু কোনো গুরুতর স্থাপন বা জীবনহানির খবর এখনো পাওয়া যায়নি। ভূতত্ত্ববিদরা মোমেন্ট টেন্সর নামক একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে ভূমিকম্পের উৎস নির্ণয় করেন। এই পদ্ধতিতে ভূমিকম্পের সময় পাথরের স্তরগুলো কিভাবে সরে গেছে তা বিশ্লেষণ করা হয়। ইরানের সকল ভূমিকম্প প্রাকৃতিক কার্যক্রমের সাথে পুরোপুরি মিলে গেছে। ভূকম্প বিজ্ঞানী ডক্টর আলী রামথান তার গুরুত্বপূর্ণ ব্যাখ্যায় বলেছেন যে 5 মাত্রার ভূমিকম্প কৃত্রিমভাবে তৈরি করতে কয়েক মিলিয়ন টন TNT সমান বিস্ফোরক শক্তি প্রয়োজন। এই পরিমাণ শক্তি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্রের ক্ষমতার চেয়েও অনেক বেশি। তাই পারমাণবিক পরীক্ষার মাধ্যমে এত বড় ভূমিকম্প তৈরি করা প্রযুক্তিগতভাবেই অসম্ভব।
বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো সামাজিক মাধ্যমে ভুল তথ্যের অত্যন্ত দ্রুত বিস্তার। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে ইরানের ভূমিকম্প হওয়ার মাত্র 17 মিনিটের মধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্মে পারমাণবিক পরীক্ষার গুজব ছড়াতে শুরু করে। এই ভুল তথ্যগুলো সঠিক বৈজ্ঞানিক তথ্যের চেয়ে 6 গুণ বেশি মানুষের কাছে পৌঁছেছে, যা গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যার দিকে ইঙ্গিত করে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বিশেষভাবে সতর্ক করেছেন। তারা বলেছেন যে এটি ছিল একটি সমন্বিত ভুল তথ্য ও প্রচারণা। সাধারণত প্রাকৃতিক দুর্যোগ নিয়ে এত পরিকল্পিত মিথ্যাচার দেখা যায় না। এই ঘটনা থেকে বোঝা যায় যে রাজনৈতিক উত্তেজনার সময় বৈজ্ঞানিক ঘটনাগুলোকেও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করা হয়। সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে দুই দেশকে শান্ত রাখতে এবং ভারতকে কৌশলগত মিত্র ভেবে পুরো যুদ্ধের তথ্য তখন প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সংঘাতের প্রায় 3 মাস পর অবশেষে সেই তথ্য সামনে আনলেন তিনি। বিস্ময়করভাবে তিনি সমর্থন দিলেন পাকিস্তানের পুরনো দাবিকেই, যেখানে বলা হয়েছিল ভারতের 5টি যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করা হয়েছে। এই সংঘাতের সূত্রপাত হয়েছিল এপ্রিলে। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত সেই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং জবাবস্বরূপ পাকিস্তানি ভূখণ্ডে চালায় বিমান হামলা। উত্তেজনার পারদ চড়তে শুরু করে দুই দেশের সীমান্ত ও আকাশপথে। সেই পরিপ্রেক্ষিতে দুই পক্ষের যুদ্ধবিমান মুখোমুখি হয় আকাশে। ভয়াবহ সংঘর্ষে কোন পক্ষ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সে বিষয়ে এতদিন অস্পষ্টতা ছিল। তবে এখন ট্রাম্পের বক্তব্যে পরিষ্কার হলো আসল ক্ষয়ক্ষতি হয়েছিল ভারতেরই। হোয়াইট হাউসে এক নৈশভোজে রিপাবলিকান আইন প্রণেতাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, বিমানগুলোকে আকাশেই গুলি করা হয়েছিল। 5টি, 4 কি 5টি। তবে আমার মনে হয় প্রকৃতপক্ষে 5টি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়। যদিও তিনি ঠিক বলেননি কোন দেশের কতটি বিমান ধ্বংস হয়েছে। কিন্তু ট্রাম্পের বক্তব্য যে পাকিস্তানের দাবির সঙ্গে মিলে গেছে তাতে বিস্মিত নয় কূটনৈতিক বিশ্লেষকরা। ইসলামাবাদ বরাবরই বলে আসছিল সংঘর্ষে ভারতের 5টি যুদ্ধবিমান তারা গুলি করে ভূপাতিত করেছে, যদিও দিল্লি সে দাবি অস্বীকার করে আসছিল। ভারতও দাবি করেছিল তারা পাকিস্তানের কিছু যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। তবে ইসলামাবাদ দাবি করে তাদের কোনো বিমান ভূপাতিত হয়নি, যদিও তারা স্বীকার করে একাধিক বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই বিবাদের মধ্যে মে মাসে অস্ত্রবিরতি কার্যকর হয়। ট্রাম্প দাবি করেছিলেন এটি তার কূটনৈতিক উদ্যোগেই সম্ভব হয়েছে, কিন্তু ভারত তা নাকচ করে বলে দুই দেশের আলোচনার মাধ্যমেই এই সমঝোতা হয়। তৃতীয় কোনো পক্ষ এতে জড়িত ছিল না। ভারতের দীর্ঘদিনের অবস্থান হলো পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বিরোধে তারা কখনোই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না। সে কারণে ট্রাম্পের মধ্যস্থতার দাবি তখন কূটনৈতিকভাবে অস্বস্তির সৃষ্টি করেছিল। এক শীর্ষ ভারতীয় জেনারেল পরে জানান, সংঘর্ষের প্রথম দিনেই আকাশে ভারতের ক্ষয়ক্ষতি হয়। এরপরই তারা রণকৌশল পাল্টায়। চূড়ান্ত অস্ত্রবিরতির আগে পর্যন্ত ভারত প্রতিরক্ষায় মনোযোগী হয়ে নিজেদের অবস্থান সুসংহত করেছিল। কাশ্মীর ইস্যুতে দুদেশের অবস্থান এখনও বিপরীত। ভারত দাবি করে জঙ্গি হামলা হয়েছে পাকিস্তান প্রেরিত গোষ্ঠীর মাধ্যমে, আর ইসলামাবাদ তা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। ওয়াশিংটন এই হামলার নিন্দা জানালেও সরাসরি পাকিস্তানকে দায়ী করেনি। তবে হামলার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF-কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ভারতের দাবি লস্করে তৈয়বার এই শাখাই পেহেলগামের হামলার জন্য দায়ী। এই পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য যেন নতুন করে ঘি ঢালল পুরনো আগুনে। পাকিস্তানের দাবি স্বীকার করে কার্যত ভারতের কৌশলগত ক্ষয়ক্ষতিকেই স্বীকৃতি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ট্রাম্পের এই দাবি নিয়ে ভারতের অবস্থান কি তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে এই বক্তব্যকে কূটনৈতিক চাপে পরিণত করতে পারে ইসলামাবাদ। আর দক্ষিণ এশিয়ায় দুই পরমাণু শক্তিধর দেশের দ্বন্দ্বে ট্রাম্পের এমন বক্তব্য কি নতুন জটিলতার ইঙ্গিত দিচ্ছে? He is
trying to tear apart the social security system that keeps so many of our loved ones afloat. আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনের নিরপেক্ষতা নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী ও ডেমোক্রেট রাজনীতিক জোহরান মামদানি। ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে বিবিসির কভারেজে পক্ষপাতমূলক শব্দচয়ন এবং টার্মিনোলজির ব্যবহারের বিরুদ্ধে মুখ খুলেছেন এই প্রগতিশীল মুসলিম রাজনীতিক। Masquerading with the language of fraud and waste. শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মামদানি বলেন, বিবিসি ইরান সমর্থিত হুতি বা হামাস নিয়ন্ত্রিত হাসপাতাল বলে, কিন্তু তারা কখনো বলে না যুক্তরাষ্ট্র সমর্থিত আইডিএফ বা অভিযুক্ত যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু। এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্র নয়, আন্তর্জাতিক সংবাদ কভারেজের মানদণ্ড নিয়েও বিতর্কের জন্ম দিয়েছে। মামদানি অভিযোগ করেন, গণমাধ্যমের এই ভাষাগত পক্ষপাত আন্তর্জাতিক রাজনীতিতে একপেশে বয়ান তৈরি করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। When in reality what it is an attempt. ইসরায়েলের ঘোর সমালোচক হিসেবেই পরিচিত মামদানি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা বলে অভিহিত করেছেন সবসময়। তিনি ইতোমধ্যেই নিউ ইয়র্ক সিটির প্রশাসনকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বসতিতে কার্যরত যেসব কোম্পানি আছে তাদের সঙ্গে সব ধরনের সরকারি সম্পর্ক ছিন্ন করতে। It is an attack on democracies across the world. তবে মামদানি বলেন, তিনি ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে স্বীকার করেন এবং সব পক্ষের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা প্রত্যাখ্যান করেন। কিন্তু ৭ অক্টোবর হামাসের হামলার পর যে মাত্রায় গাজায় অভিযান চালানো হচ্ছে সেটিকে কোনোভাবেই ন্যায্যতা দেওয়া যায় না। He is trying to tear apart the social security. এক টেলিভিশন সাক্ষাৎকারে মামদানি বলেন, যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্কে আসেন তাহলে আইসিসি এর জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া উচিত। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজা ও লেবাননে যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তরুণ প্রজন্ম এবং প্রগতিশীল ডেমোক্র্যাটদের মধ্যে ইসরায়েলি বিরোধী মনোভাব এখন অনেক বেশি খোলামেলা। এমনকি অনেক ইহুদি ভোটারও ইসরায়েলের যুদ্ধনীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। ইসরায়েল বিরোধী মত প্রকাশ করলেই তা ইহুদি বিদ্বেষ বলে গালগল্প ছড়ানোর প্রবণতা এখন চ্যালেঞ্জের মুখে। তবে মামদানি নিজে বারবার বলেছেন তিনি ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার। দ্য লেট শো উইথ স্টেফেন কলবার্ট এই অংশ নিয়ে এই বিষয়েও কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটির ইহুদি কর্মকর্তা ও কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার, যিনি মামদানির অবস্থানকে সমর্থন করেন। মামদানি নিউ ইয়র্কে ঘৃণামূলক অপরাধ প্রতিরোধে বাজেট ৮০০% বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। What Elon Musk is doing is emboldening. এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে আক্রমণ করে তাকে কমিউনিস্ট উন্মাদ বলে অভিহিত করেছেন। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লেখেন, এই কমিউনিস্ট উন্মাদকে আমি নিউ ইয়র্ক ধ্বংস করতে দেব না। আমি নিউ ইয়র্ককে আবার নিরাপদ এবং মহান করে তুলব, যেমনটা মহান পুরনো আমেরিকাকে করেছি। বিবিসি এখনও মামদানির অভিযোগের সরাসরি কোনো জবাব দেয়নি। তবে এই বিতর্ক মূলত দুটি প্রশ্ন সামনে এনেছে। আন্তর্জাতিক মিডিয়াগুলো তাদের ভাষা বাছাইয়ে কতটা পক্ষপাত শূন্য এবং মিডিয়া কাঠামো আদৌ কি তৃতীয় বিশ্বের ভিন্ন মতকে সমানভাবে প্রতিফলিত করতে সক্ষম? Doing is emboldening and empowering and echoing the language and the movements of far-right autocrats across the globe. ঘুমন্ত যুবরাজের বিদায়ে সৌদি রাজ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ ২০ বছর কোমায় থাকার পর ৩৬ বছর বয়সে মৃত্যুবরণ করলেন প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ। ২০০৫ সালের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর থেকে কোমায় ছিলেন তিনি। তার পিতা প্রিন্স খালিদ বিন তালাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক হৃদয় বিদারক বার্তায় ছেলের মৃত্যুর খবর জানান। ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে লন্ডনের এক সামরিক কলেজে অধ্যয়নরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন প্রিন্স আল ওয়ালিদ। মাথায় মারাত্মক আঘাতের ফলে গভীর কোমায় চলে যান তিনি। এরপর থেকে রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটিতে লাইফ সাপোর্টে ছিলেন। চিকিৎসকরা বহুবার লাইফ সাপোর্ট বন্ধ করার পরামর্শ দিলেও তার পিতা তা প্রত্যাখ্যান করেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, যদি আল্লাহ তার মৃত্যু চাইতেন দুর্ঘটনার দিনই তা ঘটত। এই বিশ্বাসেই তিনি ২ দশক ধরে ছেলের শয্যার পাশে থেকেছেন, দোয়া করেছেন, আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন। প্রতিটি রমজানে, ঈদে এবং জাতীয় উৎসবে যুবরাজের হাসপাতাল কক্ষ সাজানো হতো সৌদি পতাকা ও আলোয়। ধর্মীয় নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষ সেখানে যেতেন।
রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে যুবরাজের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। 20 থেকে 22 জুলাই পর্যন্ত 3 দিন শোক পালন করা হবে। প্রিন্সের মৃত্যু বিশ্বজুড়ে আবেগের ঢেউ তোলে। স্লিপিং প্রিন্স হ্যাশট্যাগে সামাজিক মাধ্যমে লাখো মানুষ শোক ও সহানুভূতি প্রকাশ করেন। গ্লোবাল ইমাম কাউন্সিল রাজপরিবার ও সৌদি জাতির প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক বিবৃতি দেয়। 20 বছরের এই সময়ে বহুবার গুজব ছড়িয়েছে যে তিনি জেগে উঠেছেন। সর্বশেষ 2025 সালের জুনে একটি ভিডিও ভাইরাল হয়, যা পরে অন্য ব্যক্তির ভিডিও বলে নিশ্চিত করা হয়। যদিও চিকিৎসকরা কোমা থেকে ফেরার সম্ভাবনা অস্বীকার করেছিলেন, তবু পরিবার তাদের বিশ্বাসে অটুট ছিলেন। যুক্তরাষ্ট্র, স্পেন এবং সৌদি আরবের বিশেষজ্ঞরা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু মস্তিষ্কে ক্ষতি এতটাই গুরুতর ছিল যে চিকিৎসা বিজ্ঞানের পক্ষে তার ফেরানো সম্ভব হয়নি। বগুড়ায় অনুষ্ঠিত 2 দিনব্যাপী জরুরি সম্মেলনে 30টি দেশ একত্রিত হয়ে গাজায় চলমান গণহত্যা ঠেকাতে 6 দফা কঠোর পদক্ষেপ ঘোষণা করেছে। কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকার সহসভাপতিত্বে গঠিত এই দি হেগ গ্রুপ ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক আইনের বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে। সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় 12টি দেশ অবিলম্বে ইসরায়েলে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক জ্বালানি রপ্তানি বন্ধসহ সব ধরনের সামরিক সরঞ্জামের ট্রানজিট ঠেকানোর অঙ্গীকার করেছে। একই সঙ্গে জাতীয় পতাকাবাহী জাহাজগুলোকেও এ ধরনের পরিবহন থেকে বিরত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতিসংঘ এই পদক্ষেপকে মহাকালীন দৃষ্টান্ত আখ্যা দিলেও যুক্তরাষ্ট্র দাবি করেছে বহুপাক্ষিক ব্লক এর এমন আইন পশ্চিমা মূল্যবোধকে চ্যালেঞ্জ করে। ইসরায়েল এ উদ্যোগকে নৈতিক প্রহসন বলেছে এবং যুদ্ধ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে। হামাস এক বিবৃতিতে এ নীতিগত বিজয়কে স্বাগত জানিয়ে বিশ্বের সব দেশকে ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে এক ঘরে করতে বৃহত্তর জোট গড়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা আগাম রবিবার বিশ্বজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে, যেখানে প্রধান বার্তা অস্ত্র সরবরাহ থামাও, গণহত্যা বন্ধ করো। এদিকে গাজায় 21 মাসে সংঘাতে মৃত্যু ছাড়িয়েছে 58,000, আহত প্রায় 1,40,000। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভাষ্য, খাদ্য ওষুধের সংকট প্রাণঘাতী মাত্রায় পৌঁছেছে। বেসামরিক মানুষের আর্তনাদ থামাতে কার্যকর অস্ত্র নিষেধাজ্ঞা কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করছে বড় অস্ত্র যোগানদাতা দেশগুলোর অবস্থানের উপর। জোটের ঘোষণায় আগামী 20 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে আরও দেশকে যুক্ত করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পর্যবেক্ষকরা বলেছেন, বৈশ্বিক দক্ষিণের এই ঐক্য ইসরায়েল ফিলিস্তিন সংকটকে ঘিরে বিদ্যমান শক্তি সমীকরণ পাল্টে দিতে পারে, যদি বাস্তবায়ন প্রক্রিয়া কঠোর ও ধারাবাহিক হয়। দি হেগ গ্রুপের 6 দফা কর্মসূচিতে বিশেষ গুরুত্ব পেয়েছে অস্ত্র নিষেধাজ্ঞা। এটি কঠোরভাবে কার্যকর হয়, তবে গাজায় মানবিক বিপর্যয় লাঘবে তা এক যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। হামাসের স্বাগত ও প্রতিবাদের ডাককে অনেকে মনে করেছেন ক্ষুব্ধ গণস্বার্থকে আন্তর্জাতিক রাজনৈতিক প্রক্রিয়ায় রূপ দেওয়ার চেষ্টা চলছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতা, বড় অস্ত্র যোগানদাতাদের অনীহা এবং আইনি কূটনৈতিক পাল্টা পদক্ষেপ এ পথকে কঠিন করে তুলছে, তবু গ্লোবাল সাউথের সম্মিলিত কণ্ঠস্বর আন্তর্জাতিক বিধি ব্যবস্থা পুনরুদ্ধারের নতুন সম্ভাবনা তৈরি করছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে আরও দেশ যদি এই জোটে যুক্ত হয়, তবে ইসরায়েলের ওপর বাস্তবিক চাপ অনেক গুণ বৃদ্ধি পাবে, যা হয়তো বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থাকে ন্যায়ভিত্তিক পথে ফেরাতে সহায়তা করবে। Станом на зараз відомо про 4 загиблих.
ইউক্রেনের আড়ালে পুতিনের সাথে সমঝোতার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ করেই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার রাতে এক ভিডিও বার্তায় জানিয়েছেন কিয়েভ মস্কোর কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠিয়েছে। তবে অনেকেই মনে করছেন এই সিদ্ধান্ত পুরোপুরি তাদের নিজের নয়, পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের চাপ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 50 দিনের আলটিমেটাম। এই আলোচনার প্রস্তাব পাঠিয়েছেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সেক্রেটারি রুস্তেম উমেরভ। জেলেনস্কির ভাষ্য অনুযায়ী কিয়েভ এখন সরাসরি রাশিয়ার সঙ্গে নেতৃত্ব পর্যায়ে বৈঠকে আগ্রহী, অথচ আগে তিনি বলতেন রাশিয়া সৈন্য না সরালে কোনো আলোচনা নয়। Прайс кеп потрібен $30. Не вище. Такий ціновий рік. গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা দেন রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির জন্য 50 দিন সময় আছে। এর মধ্যে সমাধান না হলে রাশিয়ার ওপর শতভাগ শুল্ক বসবে এবং যারা রাশিয়ার সঙ্গে ব্যবসা করবে তাদের ওপরও গৌণ শুল্ক আরোপ করা হবে। Placed by Biden. It should have been fixed by Biden, but he couldn't do it. Nor could he come close to doing so. শুনতে কঠোর মনে হলেও বাস্তবে এই চাপ এসে পড়েছে ইউক্রেনের ঘাড়েই, কারণ ট্রাম্প প্রশাসনের স্পষ্ট বার্তা যুক্তরাষ্ট্র আর ইউক্রেনের পূর্ণ আঞ্চলিক অখণ্ডতা সমর্থন করে না, অর্থাৎ কিছু অঞ্চল ছেড়ে দিয়ে শান্তি আলোচনা করতে হবে। Рятувальні роботи, аварійні роботи в різних наших регіонах. রাশিয়ার দাবি সেই পুরনো দোনেস্ক, লুগান্স্ক, জাপোরিজিয়া ও খেরসন অঞ্চল পুরোপুরি ছেড়ে দিতে হবে। ইউক্রেনকে ন্যাটো স্বপ্ন ছাড়তে হবে, নিরপেক্ষ থাকতে হবে এবং সেনাবাহিনীকেও ছোট করতে হবে। উপরন্তু রাশিয়ার উপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। Они отказывались от диалога, всегда были готовы поддерживать ровный. আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে এখন জেলেনস্কির লক্ষ্য রাশিয়া নয় বরং হোয়াইট হাউস। তিনি নিজেকে শান্তিপ্রিয় নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন যাতে ট্রাম্পের সমর্থন অব্যাহত থাকে। অন্যদিকে রাশিয়া কৌশলের সময় কিনে নিচ্ছে গ্রীষ্মকালীন আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য। Доминирующие силы при ведении современных военных действий любого масштаба и интенсивности остаются сухо. ইউরোপীয় নেতারা উদ্বিগ্ন। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বলছেন ট্রাম্প ইতোমধ্যে পুতিনকে ছাড় দিয়ে ফেলেছেন। ন্যাটো মহাসচিবও ইউক্রেনের নিরাপত্তা নিয়ে মুখ খুলছেন, কিন্তু কার্যকর প্রতিরোধ এখনো অনুপস্থিত। Технологічні можливості видобутку і переробки, а також ইউক্রেনের এই শান্তি আলোচনার প্রস্তাব আদৌ কি শান্তির পথ, নাকি এটি কৌশলগত আত্মসমর্পণ? যুদ্ধের 3 বছর পর যুক্তরাষ্ট্রের চাপই এখন কিয়েভকে আলোচনার টেবিলে নিয়ে এসেছে। এসব প্রশ্নের উত্তর খুঁজছেন বিশ্লেষকরা। станом на зараз відомо про 4